ঠিক আছে, তো ক্লাসটা তাহলে শুরু করা যাক। তো আজকে আমরা 6 নম্বর লেকচারে কি করব, র্যান্ডম ভেরিয়েবল নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, দেখো তো আমরা শুরু করছি র্যান্ডম ভেরিয়েবল। তো ধরো ই হচ্ছে একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট যার করেসপন্ডিং স্যাম্পল স্পেসটা হচ্ছে এস। ওকে, সো ই হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট আর এসটা হচ্ছে তার স্যাম্পল স্পেস। এবার আমরা কি করব, একটা র্যান্ডম ভেরিয়েবল। তো র্যান্ডম ভেরিয়েবল জিনিসটা কি, র্যান্ডম ভেরিয়েবলটা হচ্ছে একটা ম্যাপিং, কোথা থেকে কোথায়, যার ডোমেনটা হচ্ছে ওই স্যাম্পল স্পেস থেকে আরে। ঠিক আছে, তাহলে যে কোনো র্যান্ডম এক্সপেরিমেন্টের জন্য আমরা স্যাম্পল স্পেস থেকে আরে একটা ম্যাপিং ডিফাইন করি, সেই ম্যাপিংটাকে আমরা র্যান্ডম ভেরিয়েবল বলি। ঠিক আছে, আচ্ছা এইটা দিয়ে আমরা কি করছি, এটা দিয়ে আমরা আর এর সাবসেটের উপরে প্রবাবিলিটি ডিফাইন করতে পারি। ঠিক আছে, তাহলে কীভাবে ডিফাইন করব, ধরো আমি আর থেকে একটা সাবসেট নিলাম বি, আর থেকে আমি একটা বি সাবসেট নিলাম, তাহলে বি এর উপরে একটা প্রবাবিলিটি ডিফাইন করতে পারি, যেটাকে অনেক সময় পি এক্সও চিহ্ন দিতে পারো। পি এক্স অফ বি মানে প্রবাবিলিটি অফ বি ডিপেন্ডিং অন এক্স, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ দ্য সেট ওমেগা বিলংস টু এস সাচ দ্যাট এক্স ওমেগা বিলংস টু বি। তার মানে এটা হচ্ছে ইনভার্স ইমেজ অফ দ্য বি। তাহলে এক্স হচ্ছে ম্যাপটা, তো এই ম্যাপের জন্য বি সেটের যে ইনভার্স ইমেজটা হচ্ছে সেইটা এসের একটা সাবসেট হচ্ছে। তারপরে এক্স ইনভার্স বিটা হয়ে যাচ্ছে আমাদের নর্মাল ইভেন্ট বলতে যেটা আমরা বুঝি। তো সেই ইভেন্টের যে প্রবাবিলিটিটা হচ্ছে সেটাকেই আমরা প্রবাবিলিটি অফ বি বলছি অ্যাজ এ সাবসেট অফ আর। বোঝা গেল, এইভাবে আমি আর এর সাবসেটের উপরে প্রবাবিলিটি ডিফাইন করতে পারছি, এক্সের প্রবাবিলিটিটাকে কাজে মানে এসের প্রবাবিলিটিটাকে কাজে লাগিয়ে। বোঝা গেল? স্যার বি সেটটা কি রেঞ্জ হচ্ছে, রেঞ্জ সেট? না, বি সেট হচ্ছে যে কোনো সাবসেটের জন্য তুমি এটা ডিফাইন করতে পারো। মানে তুমি একটা করে সাবসেট নেবে, তার একটা করে প্রবাবিলিটি বেরোবে। কথাটা বুঝতে পেরেছ? যেমন ধরো আমি যদি নিই, এই যে এরকম একটা সেট নিলাম, ধরো 1 থেকে 2, এটা যদি বি হয় তাহলে প্রবাবিলিটি মানে এক্সের ভ্যালু যেন 1 থেকে 2 এর মধ্যে থাকে, তাহলে সেইটা প্রবাবিলিটি। তাহলে প্রবাবিলিটি এক্স পি এক্স অফ বি ইজ ইকুয়ালস টু হবে প্রবাবিলিটি অফ এক্স, যেখানে এক্সের ভ্যালু 1 এর থেকে বড় আর 2 এর থেকে ছোট। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এই হচ্ছে ব্যাপার। আর রেঞ্জটাকে, এক্সের রেঞ্জটাকে বলা হয় স্পেকট্রাম। কি বলা হয়? স্পেকট্রাম অফ এক্স। এবার দেখো স্পেকট্রামটা মানে রেঞ্জ, যেটা রেঞ্জটা আমার কাউন্টেবল যদি হয়, ইফ দ্য রেঞ্জ ইজ কাউন্টেবল, অ্যাট মোস্ট কাউন্টেবল, বা কাউন্টেবল বললেও একই মানে বোঝায়, কারণ আমরা জানি রিয়েল অ্যানালিসিসে পড়েছি কাউন্টেবল মানে হয় সেটা ইনফাইনাইট যদি হয় তাহলে সেটা এনের সঙ্গে একটা বাইজেকশন থাকবে, আর না হলে ফাইনাইট হবে। সো দুটোকেই আমরা কাউন্টেবলই বলি। তাহলে এক্সটাকে এরকম হলে এক্সটাকে আমরা কি বলবো না, বলবো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল বলবো। তাহলে ডিসক্রিট কখন বলবো? যদি এক্সের রেঞ্জটা কাউন্টেবল হয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর যদি স্পেকট্রামটা যদি ইন্টারভ্যালের মতন হয়, হ্যাঁ, তাহলে আমরা এক্সটাকে বলবো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল আরও অনেকভাবে ডিফাইন করা হয়, সেটা আমরা পরে দেখব। দেখো, তাহলে একটা র্যান্ডম ভেরিয়েবল আমরা দুটোর কম্বিনেশনও পেতে পারি। মানে ধরো একটা রেঞ্জ হলো, কিছুটা অংশ মানে কাউন্টেবল হলো আর কিছুটা অংশ ইন্টারভ্যাল টাইপের হলো, মানে দুটোর ইউনিয়ন টাইপের যদি হয় সেটাও হতে পারে। অ্যাবস্ট্রাক্টলি আমরা ওই রকম র্যান্ডম ভেরিয়েবল ডিফাইন করতে পারি, তো সেইটা সেই রকমও পসিবল আছে। তারপরে আমরা র্যান্ডম ভেরিয়েবল যে পিওরলি ডিসক্রিট হবে আর পিওরলি কন্টিনিউয়াস হবে সেটা বলা যায় না, দুটোর কম্বিনেশনও হতে পারে। ঠিক আছে, তো এই ধরনের যে ইভেন্ট এক্স ওমেগা গ্রেটার দ্যান ইকুয়ালস টু এ,
বা লেস দ্যান ইকুয়ালস টু করতে পারো, মানে এটা জাস্ট একটা এক্সাম্পল হিসাবে দিয়েছি। এই ধরনের সেটকে আমরা সিম্পলি লিখব এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু এ। তাহলে এটা মানে আমরা কি বুঝবো, এটা মানে বুঝবো যে সেট অফ অল, এটা একটা এস এর সাবসেট হিসাবে দেখব, সাজ দ্যাট সেট অফ অল ওমেগা সাজ দ্যাট এক্স ওমেগা লেস দ্যান ইকুয়ালস গ্রেটার দ্যান ইকুয়ালস টু এ। বোঝা গেল? তাহলে এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু এ ইজ আ সাবসেট অফ কিন্তু এস, ঠিক আছে? তাহলে এর করেসপন্ডিং যদি আর এর সাবসেটটা দেখি, সেটা হয়ে যাচ্ছে এর থেকে বড় মানে কি এক্স বিলংস টু এ টু ইনফিনিটি। হ্যাঁ, এই এ টু ইনফিনিটিটাই হচ্ছে এখানে আমাদের বিটা, ঠিক আছে? তো তার করেসপন্ডিং এস এর সাবসেটটাকে আমরা লিখছি এইভাবে, এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু এ। এই হচ্ছে ব্যাপার। যেমন ধরো একটা ইভেন্ট আমরা নিচ্ছি যে দুটো ডাইসকে একসঙ্গে থ্রো করলাম, ঠিক আছে, একসঙ্গে। তাহলে একটাতে নাম্বার এক্স পড়ছে আর একটাতে ওয়াই পড়ছে। তাহলে আমরা কি করছি, তাহলে তার স্যাম্পল স্পেসেরটা হচ্ছে এরকম এক্স কমা ওয়াই টাইপের হবে স্যাম্পল স্পেসের পয়েন্টগুলো। তাহলে এখানে আমরা একটা ম্যাপিং ডিফাইন করছি এক্স এস থেকে আরে, সাজ দ্যাট এক্স কমা ওয়াইয়ের ইমেজটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, মানে যোগফলটা। এবার তাহলে দেখো যে যোগফল রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে আমরা এই এক্স দিয়ে বলতে পারবো, তাই না? তো এখানে ধরো আমরা যদি কোশ্চেন করি যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং সাম অফ 10, মানে যোগফলটা 10 হওয়ার প্রবাবিলিটি কত। তো এই ধরনের প্রবাবিলিটি আমরা এর আগের ক্লাসে ক্যালকুলেশন করে দেখিয়েছি যে 10 কীভাবে আসতে পারে। 10 আসতে পারে 5 আর 5-এ 10 আসতে পারে, 6 আর 4-এ 10 আসতে পারে, 4 6 10, তো 3ভাবে 10 আসতে পারে। সো 3/36, মানে 1/12 হচ্ছে তোমার প্রবাবিলিটি হবে। তো এইটাকে আমরা লিখবো কি এক্সের টার্মে এইভাবে লিখতে পারি, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 10। সিম্পলি আমরা এটা লিখতে পারি, এর ভ্যালুটা হচ্ছে 1/12, যেটা আমরা ক্যালকুলেশন করতে পারি। এই ক্যালকুলেশনটা আমার কাছে এখানে ইম্পর্টেন্ট নয়, আমরা জাস্ট এক্সটা কীভাবে লেখা হচ্ছে সেটাই ইম্পর্টেন্ট, সেটাই আমরা বুঝতে চাইছি। চলো এবার দেখো যে আমরা বিভিন্ন রকমের র্যান্ডম ভেরিয়েবলের এক্সাম্পল দেব। যেমন তোমার র্যান্ডম ভেরিয়েবল ডিসক্রিটের ক্ষেত্রে একটা হয়, হ্যাঁ, আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে অনেকগুলো হয়। তো আমরা সবগুলো এক্সাম্পল আস্তে আস্তে দেব। দেখো একটা কয়েনকে আমরা যদি, যার হচ্ছে বায়াসড কয়েন, যার হেড পড়ার প্রবাবিলিটি হচ্ছে পি, হ্যাঁ, হেড পড়ার প্রবাবিলিটি হচ্ছে পি, সেটাকে আমরা এন টাইমস কি করলাম না টস করলাম, এন টাইমস। ওকে, এবার আমি জিজ্ঞেস করছি যে এন বারের মধ্যে আর বার হেড পড়েছে তার প্রবাবিলিটি কত। তাহলে এইখানে এই ধরনের অ্যান্সার করার জন্য আমরা কি করতে পারি, একটা র্যান্ডম ভেরিয়েবল ডিফাইন করতে পারি। কীভাবে, যেটা হেড কবার হেড পড়েছে সেই নাম্বারটাকে ক্যালকুলেট করবে আর কি, ঠিক আছে? সো এক্স ডিনোটস দ্য নাম্বার অফ হেডস, ঠিক আছে, নাম্বার অফ হেডস ইন এন ট্রায়ালস, মানে এন বারের মধ্যে কবার হেড পড়েছে সেটাও দেখবে। তাহলে আর বার হেড পড়ার প্রবাবিলিটিটাকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু আর, যেটা আমরা অলরেডি জানি বাইনোমিয়াল ল দিয়ে ফলো করে। সো এটা এন চুজ আর পি টু দি পাওয়ার আর 1 মাইনাস পি হোল টু দি পাওয়ার এন মাইনাস আর, ঠিক বোঝা গেল? তো এইটা আমরা লিখতে পারি। সো এই যে এইভাবে যেটা হয়, যেটা বাইনোমিয়াল আমরা পড়েছিলাম বাইনোমিয়াল ল ফলো করছে, তো এটা র্যান্ডম ভেরিয়েবলকে আমরা বলবো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে, ঠিক আছে? এবং সেটাকে আমরা লিখি এক্স ফলোস বাইনোমিয়াল BIN লিখতে পারো, শুধু বিও লেখে অনেক জায়গায়। সো বাইনোমিয়াল এন কমা পি, ঠিক আছে? তো এখানে এন আর পিকে বলা হয় প্যারামিটার, একটা র্যান্ডম ভেরিয়েবলের প্যারামিটার। এখানে এক্স কী ভ্যালু নেবে, সো এক্স যদি বাইনোমিয়াল ফলো করে তাহলে এক্স ভ্যালু নেবে 0 থেকে n অবধি, 0 নিতে পারে, 1 নিতে পারে, 2 নিতে পারে, আপ টু n অবধি ভ্যালু নিতে পারে, ঠিক আছে? আর তার করেসপন্ডিং প্রবাবিলিটিগুলোকে আমরা পি আর নাম দিচ্ছি। সো এটাকে এন চুজ আর পি টু দি পাওয়ার আর 1 মাইনাস পি হোল টু দি পাওয়ার এন মাইনাস আর, বাইনোমিয়ালের ডিস্ট্রিবিউশন আমরা এইভাবে ডিফাইন করছি, ঠিক আছে? এখানে এই যে পিআরগুলো আমরা পেলাম, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় প্রবাবিলিটি মাস ফাংশন, যেটা আমি একটু পরেই বলবো আবার, ঠিক আছে? চলে আসি এবার পয়সন ডিস্ট্রিবিউশন। এর আগের দিন আমি পয়সন ডিস্ট্রিবিউশনটাও তোমাদেরকে বলেছি পয়সন ল দিয়ে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কি দেখেছিলাম
যে একটা র্যান্ডম ভেরিয়েবলটা লার্জ অ্যান্ড লার্জ ভ্যালু নিতে পারে, সো 0 থেকে ইনফিনিটি অবধি সমস্ত ভ্যালু নিতে পারে, 0 1 2 অল পসিবল ন্যাচারাল নাম্বার ইনক্লুডিং 0 নিতে পারে, ঠিক আছে। এবং তার প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু আর, এটা আমরা কীভাবে ডিফাইন করি, সেটা আমরা ডিফাইন করি ই টু দি পাওয়ার মাইনাস মিউ ইন্টু মিউ টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, সো এটা কী দাঁড়ালো, এটা দাঁড়ালো আমার পয়সন ডিস্ট্রিবিউশন। এইটা আমাদেরকে অবশ্যই কী করতে হবে, এই জিনিসগুলো মনে রাখতে হবে, বোঝা গেল। এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই করে আমাদের কি করতে হবে না, মনে রাখতে হবে। তোমরা বারবার লিখে লিখে প্র্যাকটিস করে কিন্তু অবশ্যই এটা মনে রাখবে। চলে আসি নেক্সট ডিস্ট্রিবিউশন হচ্ছে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। সো জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনটা তোমরা যদি ভুলে যাও, তোমরা ওর কোথায় জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনটা কোথায় কাজে লাগে সেইটা মনে রাখবে। যেমন এক্সাম্পলটা আগে মনে রাখবে, তাহলে তুমি জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনটা মনে রাখতে সুবিধা হবে। আচ্ছা, জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন কখন ফলো করে, ধরো একটা কয়েনকে তুমি টস করবে, ততবারই টস করবে যখনই হেড পড়ে যাবে থেমে যাবে, ঠিক আছে। তো একটা কয়েনকে আমরা ততবার টস করবো যতক্ষণ না হেড পড়ছে, তার মানে টেল 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 লাস্টে হেড পড়বে, এরকম। তো এই ধরনের, তাহলে এখানকার যে স্যাম্পল পয়েন্টগুলো কীরকম হতে পারে, সো ধরো একটা শুধুমাত্র এইচ পড়লো হতে পারে, অথবা টি কমা এইচ পড়লো, এরকম হতে পারে, টি টি এইচ হতে পারে, মানে সবগুলো টি থাকবে, লাস্টে এইচ পড়বে, এইরকম। এই ধরনের যতগুলো পসিবিলিটি আসবে সমস্তগুলো এর মেম্বার হবে, ঠিক আছে। তাহলে আমরা জানতে চাইছি যে এক্স ডিনোটস দ্য নাম্বার অফ টসেস রিকোয়ার্ড, কবার টস করা হয়েছে যে প্রথমবার হেড পড়ার জন্য, সেই নাম্বারটাকে আমরা এক্স দিয়ে ডিনোট করছি। তাহলে এবার যদি জিজ্ঞেস করি যে এক্স ইকুয়ালস টু আর মানেটা কি, তাহলে মানে আর তম টসে প্রথমবার হেড পড়েছে তার প্রবাবিলিটি কত, তাহলে সেটাই হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু আর। সো দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ফার্স্ট হেড অকার্স অ্যাট 10th ট্রায়াল যদি আমরা বলি, তাহলে সেটা কী হবে, প্রবাবিলিটি এক্স ইকুয়ালস টু 10 হয়ে যাবে। এবং এটা তাহলে আমরা কীভাবে পাবো, দেখো যদি 10 বারে আমার প্রথমবার হেড পড়ে, তার মানে প্রথম 9 বারে কী পড়েছে, টেল পড়েছে নিশ্চয়ই। তাহলে টি 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 এরকম 9টা টি পাবো আর একটা এইচ পাবো। এবার এরা এই টি আর এইচ এরা সবগুলো কি ইন্ডিপেন্ডেন্ট, কারণ একটা মানে কয়েনকে যখন তুমি টস করছো প্রত্যেকটা টসই ইন্ডিপেন্ডেন্ট, তাহলে কী হলো, প্রবাবিলিটিগুলো গুণ হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে টি এর প্রবাবিলিটি হচ্ছে 1 মাইনাস পি, দ্যাট ইজ ফেলিওর, সো 1 মাইনাস পি হোল টু দি পাওয়ার 9 ইন্টু কিউ। তো এই যে দেখতে পাচ্ছ, এইভাবে আমরা কিন্তু জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন পাই। তাহলে বেসিক্যালি জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের কী হবে, সো এক্স ফলোস জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন পি ইফ এক্স টেক্স দ্য ভ্যালুস 1 টু আপ টু এন, নয় এটা অ্যাকচুয়ালি ইনফিনিটি অবধি যাবে, ঠিক আছে, আর এইটাকে একটু আর হবে। সো অ্যান্ড দ্য করসপন্ডিং প্রবাবিলিটিস আর ডিফাইন্ড অ্যাজ প্রবাবিলিটি এক্স ইকুয়ালস টু আর সমান 1 মাইনাস পি হোল টু দি পাওয়ার আর মাইনাস 1 ইন্টু পি ইন্টু পি, এটা পি হবে, সরি এটা পি হবে, কারণ পিটা হচ্ছে লাস্টে হেড পড়ার প্রবাবিলিটি। ওকে, সো 1 মাইনাস পি হোল টু দি পাওয়ার আর মাইনাস 1 ইন্টু পি। বলো বোঝা গেছে, এনি ডাউট, বলো কারো কোনো ডাউট থাকলে বলো। তাহলে আমরা বাইনোমিয়াল আর পয়সন অলরেডি পড়ে ফেলেছি, ঠিক আছে। আজ প্রথম আমরা জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনটা একবার হালকা হয়তো আমি বলেছিলাম, বাট তাহলে কি হলো, একটা কয়েনকে আমরা ততবারই টস করতে থাকবো যতক্ষণ না হেড পড়ছে, হেড পড়ে গেলে থেমে যাব, আর টস করব না, ঠিক আছে। তো এর স্যাম্পল স্পেসগুলোতে কী কী হতে পারে, যেমন এইচ হতে পারে, তারপরে টি এইচ হতে পারে, টি টি এইচ হতে পারে, মানে এইভাবে সবগুলো টি হবে, লাস্টেরটা এইচ হবে, এই ধরনের পয়েন্টগুলোকেই আমরা শুধু নেব, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়ালস টু 1 এর প্রবাবিলিটি কত বলো তো, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 1 কত হবে, প্রবাবিলিটি এক্স ইকুয়ালস টু 1 কত হবে বলো।
হ্যাঁ, যদি তোমার কয়েনটা আনবায়াসড হয় তাহলে হাফ হবে, তাহলে হাফ হবে, সরি হাফ, লেট মি, ওকে ক্লিয়ার? যদি আনবায়াসড হয় তাহলে এটা হবে, কিন্তু আদারওয়াইজ প্রবাবিলিটি। আচ্ছা, এবার আমাকে বলো প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 3, তার প্রবাবিলিটি কত হবে? প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 3 মানে 3 নম্বর বার হেড পড়েছে, তার আগেরগুলো টেল পড়েছে। তো কটা টেল পড়েছে? 3টে, টোটাল 3টে টস, তাহলে কটা হেড পড়েছে আর কটা টেল পড়েছে? তাহলে এটা এইভাবে লিখবে 1 মাইনাস পি, দুবার টেল পড়েছে আর একবার হেড পড়েছে। এবার যদি পি এর ভ্যালু হাফ হয় তাহলে এটা হয়ে যাবে 1/2 কিউব, হ্যাঁ, যদি পি এর ভ্যালু হাফ হয় তো। ঠিক আছে, বলো কারো কোনো ডাউট থাকলে বলো। কারো কোনো ডাউট আছে? চলো ক্লিয়ার, ওকে। এবার আসছি আমরা পিএমএফ। পিএমএফ মানে প্রবাবিলিটি মাস ফাংশন। পিএমএফ মানে প্রবাবিলিটি মাস ফাংশন। এইটা বেসিক্যালি কি, এটা বলছে যে এক্সটা যদি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল হয় তাহলে ডিফারেন্ট পয়েন্টগুলোতে প্রবাবিলিটি থাকবে। ধরো x1 x2 x3 এইভাবে আমি পয়েন্টগুলোকে যদি নিই তাহলে এইগুলোতে প্রবাবিলিটি থাকবে, বাকি জায়গায় প্রবাবিলিটিগুলো 0 হবে, তাই না? তাহলে এই যে প্রত্যেকটা এক্স আরের জন্য আমরা একটা করে পিআর পাচ্ছি, দ্য প্রবাবিলিটি এক্স ইকুয়ালস টু এক্স আর, সেটাকে আমরা পিআর দিয়ে ডিনোট করছি। এটা প্রত্যেকটা আরের জন্য আমরা করছি, তাই না? তাহলে এই যে ফাংশনটা আমরা পেলাম অন দ্য ডিসক্রিট সেট x1 x2 x3, এই যেভাবে যে আমরা সেটটা পাচ্ছি আর এর একটা সাবসেট, সেই আর এর সাবসেটের উপরে আমরা একটা ফাংশন ডিফাইন করছি পিআর, তাই না? তো এই যে পিআরটাকেই বলা হচ্ছে কি প্রবাবিলিটি মাস ফাংশন। তাহলে এই ভ্যালুগুলোকে যদি তুমি সবটাকে যোগ করো ইউ উইল গেট 1, ঠিক আছে? কারণ সবগুলোকে যোগ করা মানে কি তুমি পুরো স্যাম্পল স্পেসটার প্রবাবিলিটি পেয়ে যাবে, ওকে? তো এটাকে বলা হচ্ছে আমাদের ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল এবং তার করসপন্ডিং প্রবাবিলিটি মাস ফাংশন। বোঝা গেল? তো অলরেডি আমরা বাইনোমিয়াল, পয়সন আর জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন ডিফাইন করলাম, এগুলো তোমরা দেখেছো এর আগে। এগুলো কিন্তু ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল এবং এদের করসপন্ডিং যে প্রবাবিলিটি মাস ফাংশনগুলো আমরা অলরেডি ডিফাইন করেছি। সো পিআরগুলো প্রবাবিলিটি মাস ফাংশন, ওকে ক্লিয়ার? আচ্ছা, এবার আসছে, তো এবার যদি আমাদের ডিস্ট্রিবিউশনটা র্যান্ডম ভেরিয়েবলটা কন্টিনিউয়াস হয় তাহলে আমাদের কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পয়েন্টে প্রবাবিলিটি 0 হয়, ঠিক আছে? প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পয়েন্টে প্রবাবিলিটি কী হয়? কন্টিনিউয়াসের ক্ষেত্রে 0 হয়। তাহলে এর পিএমএফ এখানে কিন্তু মানে মাস ফাংশন এখানে মিনিংলেস হয়ে যাচ্ছে। সো এখানে আমাদের নতুন একটা ফাংশন ডিফাইন করতে হবে, সেটাকে বলা হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। কি বলা হয়? প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন বলা হয়, ওকে? আচ্ছা, তো এই এফএক্স একটা আমরা ফাংশন চাইছি যেটা রিয়েল ভ্যালুড এবং নন নেগেটিভ। সো এফ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হবে এবং আমরা কোনো একটা ইন্টারভ্যালে প্রবাবিলিটি ডিফাইন করব। আমরা কোনো একটা পয়েন্টে প্রবাবিলিটি 0 পাবো, তো কিন্তু একটা ইন্টারভ্যালের প্রবাবিলিটি কী হবে? সবসময় পজিটিভ হতে পারে, মানে পজিটিভ প্রবাবিলিটি একমাত্র ইন্টারভ্যালেই সম্ভব। সো আমরা এই রকম ইন্টারভ্যালের প্রবাবিলিটি আমরা ডিফাইন করছি যে ইন্টিগ্রেশন a টু b fx dx। এখানে তুমি ইকুয়ালিটি সাইন দিতেও পারো আবার নাও দিতে পারো, হ্যাঁ? তুমি চাইলে ইকুয়ালিটি দিতে পারো আবার নাও দিতে পারো, কারণ
ওই বি পয়েন্টের প্রবাবিলিটি যেহেতু 0, সেই জন্য সেই বি পয়েন্টকে তুমি ইনক্লুড করো আর না করো, তাতে কোনো চেঞ্জ আসবে না, ঠিক আছে, মানে ওর ভ্যালুটা একই থাকবে। কিন্তু পিএমএ মানে ডিসক্রিটের ক্ষেত্রে কিন্তু ইকুয়ালিটি দিলে একরকম হবে, না দিলে আরেক রকম হতে পারে। সো ডিসক্রিটের ক্ষেত্রে ম্যাটার করে যাবে, কিন্তু কন্টিনিউয়াসের ক্ষেত্রে এটা ম্যাটার করবে না, ঠিক আছে। তো আমরা কি দেখলাম, যে প্রবাবিলিটিগুলোকে আমরা অ্যাজ এ ইন্টিগ্রেশন আকারে লিখতে পারবো অফ দ্য ডেনসিটি ফাংশন। বোঝা গেল? তাহলে ডেনসিটি ফাংশনটা কি কাজে লাগছে? ডেনসিটি ফাংশন দিয়ে আমরা কোনো একটা ইন্টারভ্যালের প্রবাবিলিটি আমরা ডিফাইন করতে পারছি। ওকে, চলো এবার তাহলে একটা জিনিস খুব মনে রাখবে, ইম্পর্ট্যান্ট, যে একটা ফাংশন, ধরো আর থেকে আরে একটা ফাংশন আছে, সেইটা কখন কোনো একটা র্যান্ডম ভেরিয়েবলের পিএমএফ হতে পারে, পিডিএফ হতে পারে, মানে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন হতে পারে, তার ক্রাইটেরিয়া কি? সো তার ক্রাইটেরিয়া হচ্ছে, দুটো ক্রাইটেরিয়া আমাদের মনে রাখতে হবে, যে এফ(x) > 0 হতে হবে, এবং -r থেকে r, মানে পুরো আরে উপরে যদি আমি ইন্টিগ্রেশন করি, সেই ইন্টিগ্রেশনের ভ্যালুটা এক্স্যাক্টলি 1 হতে হবে, ঠিক আছে, কারণ পুরো আর এর প্রবাবিলিটি কত হবে? 1 হবে। তো এই দুটো ক্রাইটেরিয়া যদি মেনটেন করে, তাহলে সেটাকে আমরা পিডিএফ ধরতে পারবো। ওকে, আচ্ছা, এবার যদি কোথাও কোশ্চেন করে যে পিডিএফ কি ইউনিক, তো আমার অ্যান্সার হবে না, ইউনিক নয়, কারণ যেহেতু এটা ইন্টিগ্রেশন আকারে লিখেছে, এবং কোনো একটা পার্টিকুলার পয়েন্টে ভ্যালু তুমি যদি চেঞ্জ করে দাও, এফএক্সের ভ্যালু ধরো এ পয়েন্টে তুমি 10 করে দিলে, তাতেও কিছু যায় আসে না। একটা পার্টিকুলার পয়েন্টে বা ফাইনাইটলি মেনি পয়েন্টসে বা কাউন্টেবলি মেনি পয়েন্টসে তুমি যদি কিছু ভ্যালু, আরবিটারি ভ্যালু ডিফাইন করে দাও, যাতে নন নেগেটিভটা রাখো, নন নেগেটিভটা এই কারণে রাখতে হচ্ছে কারণ ওটা ডেফিনেশনে আছে, ঠিক আছে। সো নন নেগেটিভ রেখে আমরা যদি ডিফাইন করে দিই আরবিটারি, তাতে কিছু যায় আসবে না, সেটা ইন্টিগ্রেশনে একই ভ্যালু দেবে। তো এই জন্যই আমরা বলতে পারি যে পিডিএফটা কিন্তু অ্যাকচুয়ালি ইউনিক নয়। ওকে, যদি ইন কেস এই ধরনের কোশ্চেন আসে, তো ইউনিক নয় অ্যান্সার হবে। সো এটা মাথায় রাখবে যে পিডিএফ ইজ নট ইউনিক। ওকে, আচ্ছা, পিডিএফ এর পরে চলে আসছে সিডিএফ। সিডিএফ এর ফুল ফর্ম কি? কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। তাহলে আগেরটা ডিএফ ছিল ডেনসিটি ফাংশন, এটা কিন্তু ডিস্ট্রিবিউশন ফাংশন, ঠিক আছে, কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। বাস এমনি হয়তো শুধু ডিস্ট্রিবিউশন ফাংশন বললে আমরা এটাকেই বুঝবো, আর শুধু ডেনসিটি ফাংশন বলতে গেলে আমরা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন বুঝবো, আর ডিস্ট্রিবিউশন ফাংশন বলতে সিডিএফকে বুঝবো। সিডিএফ কিন্তু ডিসক্রিট হোক, র্যান্ডম ভেরিয়েবল, যে কোনো রকম র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা ডিফাইন করতে পারি, ডিসক্রিট হোক বা কন্টিনিউয়াস হোক, কিছু যায় আসে না। হ্যাঁ, কিন্তু প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন আমরা শুধুমাত্র কার ক্ষেত্রে ডিফাইন করছি? শুধুমাত্র কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে ডিফাইন করছি। বোঝা গেল? ওকে, 2 নম্বর, দেখো, যদি এক্স ডিসক্রিট হয়, ডিসক্রিট যদি হয়, তাহলে এই যে সিডিএফ যেটা পাবো, সিডিএফটা আমরা কীভাবে ডিফাইন করছি? সিডিএফ ডিফাইন করছি এফ(x) = প্রবাবিলিটি ∆x <= স্মল x। তার মানে কি, এটাকে যদি আর এইভাবেও লেখা যেতে পারে যে প্রবাবিলিটি অফ -∞ <x <x, মানে X এর ভ্যালু -∞ থেকে x এর মধ্যে থাকার প্রবাবিলিটি কত। এখানে ইকুয়ালিটি সাইন কিন্তু মাস্ট, তবে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে এই ইকুয়ালিটিটা তুমি চেঞ্জ করলেও কোনো অসুবিধা নেই। ওকে, কিন্তু ডিসক্রিটের ক্ষেত্রে এই ইনইকুয়ালিটি, এখানে যদি তুমি এটা না দাও, তাহলে ওটা কিন্তু ভ্যালুটা আলাদা হয়ে যেতে পারে। সো এখানে ইকুয়ালিটি মাস্ট, ডেফিনেশনে ইকুয়ালিটি আছে, কিন্তু এটা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে ডিসক্রিটের ক্ষেত্রে এটা দেখতে কীরকম হয়?
তো ডিসক্রিটের ক্ষেত্রে আমরা জানি যে প্রবাবিলিটিগুলো জাস্ট কয়েকটা পয়েন্টে হয়, তাই না? তাহলে এই পয়েন্টের তখন আমরা স্টেপগুলো দেখতে পাবো, যে ফাংশনটা যেটা ডিফাইন করব এফএক্সটা, সেটা ওই পয়েন্টগুলোতে, যে পয়েন্টগুলোতে প্রবাবিলিটি হবে সেই পয়েন্টগুলোতে আমরা জাম্প দেখতে পাবো, ঠিক আছে? সো এইটাকে স্টেপ ফাংশন হবে। ওকে, সো আমরা একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে এটা দেখতে পারি কীরকম দেখতে হচ্ছে। দেখো, তো আমরা যদি একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের একটা এক্সাম্পল দিই, আমরা নিজে থেকে বানিয়ে একটা এক্সাম্পল বানাতেই পারি। ধরো এক্স বিলংস টু, না, এক্স টেক্স ভ্যালুস জাস্ট ফাইনাইটলি মেনি ভ্যালুস নেবে। ধরো আমি -1 নিলাম, 0 নিলাম, 1 নিলাম, 2 নিলাম, 3 নিলাম, 4 নিলাম, ঠিক আছে? কটা পয়েন্ট নিলাম? টোটাল 6টা পয়েন্ট নিলাম। এই 6টা পয়েন্টে আমি প্রবাবিলিটি ডিফাইন করব। কত কত করে ডিফাইন করব? জাস্ট 6টা ভ্যালু ডিফাইন করতে হবে যাতে যোগফলটা 1 হয় এবং সবগুলো পজিটিভ হয়, এরকম আমরা 6টা ডিফাইন করব। ওকে, তো আমরা যদি সবচেয়ে সহজ করি, 1-এর 6, 1-এর 6, 1-এর 6 করে করে ইকুয়াল প্রবাবিলিটি ডিফাইন করতে পারি, ঠিক আছে? অথবা আমি চেঞ্জ করে করেও করতে পারি, মানে কোনোটা কম কোনোটা বেশি এইভাবেও ডিফাইন করতে পারি, বাট যাতে যোগফলটা যেন 1 হয়, ঠিক আছে না? তো তার মানে আমরা কি ডিফাইন করছি? আমরা একটা প্রবাবিলিটি মাস ফাংশন ডিফাইন করছি আগে, তো সেইটাকে কাজে লাগে তারপর আমরা ডিস্ট্রিবিউশন ফাংশন বের করব। সো আমরা সিম্পল করার জন্য প্রত্যেকটাতে, সো প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু এক্স আই, বা শুধু আই নিয়ে নিচ্ছি কারণ এখানে সবগুলো ইন্টিজার যেহেতু আছে, আই নিয়ে নিতেই পারি আমরা। সো প্রবাবিলিটি এক্স ইকুয়ালস টু আই, এটা আমরা ডিফাইন করছি 1-এর 6, প্রত্যেকটার জন্য 1-এর 6 করে ডিফাইন করছি। তাহলে 6টা প্রবাবিলিটির যোগফল 1 হয়ে যাবে, যোগ করলে 1 হয়ে যাবে, ঠিক আছে? তো এইবার সিডিএফটা তাহলে কি হবে? তাহলে সিডিএফ আমরা তার জন্য সিডিএফ এর করার জন্য আমাদেরকে একটা স্টেট লাইন ডিফাইন করতে হবে। সো আমরা একটা স্টেট লাইন ডিফাইন করি। ওকে, সো এইটা হচ্ছে আমাদের রিয়েল লাইন। সাপোজ দিস ইজ আ রিয়েল লাইন, আর এখানে আমরা পয়েন্টগুলোকে যদি বসাই, এইখানে -1, এখানে ধরো 0, এখানে 1, এখানে 2, এখানে 3, 4, বাকি এখানে 5, এখানে -2, এই ধরনের আছে। তাহলে দেখো যে সিডিএফ মানে এফএক্স, এফএক্স মানে হচ্ছে আপ টু এক্স অবধি কত প্রবাবিলিটি হলো। তো এক্সের ভ্যালু যদি 1-এর চেয়ে ছোটো হয়, ধরো এক্সের ভ্যালু হচ্ছে, সাপোজ এক্সের ভ্যালু হচ্ছে -1-এর, আর এটার মাঝখানে আছে, তাহলে এফ অফ ধরো আমি নিচ্ছি -1.5, তাহলে এই ভ্যালুটা কত হওয়া উচিত তোমরা বলো তো? এই ভ্যালুটা কত হওয়া উচিত? সবাই বলো, বাকিরা বলো, এক্সের ভ্যালু কত হওয়া, এফ অফ -1.5 কত হওয়া উচিত? বলো, কমেন্ট করো সবাই ঝটঝট। একজন কমেন্ট করেছে, বাকিরা করো। এই তো, তাহলে কি হলো? আমরা 0 পাচ্ছি কারণ তার আগে কোনো প্রবাবিলিটি নেই।
স্টার্টই হচ্ছে -1-এ, তাই না? তাহলে আগে নেই। তাহলে এই যে ফাংশনটাকে যদি আমাকে বলে গ্রাফটা প্লট করো, ক্যাপিটাল এফের গ্রাফ লেখো, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে দেখো এই -1-এর জাস্ট আগে পর্যন্ত আমার প্রবাবিলিটি 0ই থাকবে, ঠিক আছে? তো এখানে একটা এইরকম আমরা করতে পারছি, ওকে? সো এগুলো সব 0ই থাকছে, আর জাস্ট -1-এ ভ্যালুটা কত হয়ে যাবে? 1/6 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে -1 থেকে 0 অবধি ও 1/6ই থাকবে, কারণ আর বাড়ছে না প্রবাবিলিটি, কারণ আর তো কোনো কিছু অ্যাড হচ্ছে না, তাই না? তাহলে প্রবাবিলিটি 0ই থাকবে। তো এখানে আমাদের এইরকম হবে, জাস্ট -1-এর আগে, 0-র আগে পর্যন্ত। তারপরে এই 0তে গিয়ে আবার হাফ, এই 1/6 অ্যাড হবে, তাহলে আবার ততটা আমি গেলাম, তাহলে আবার হলো, আবার এরকম করে চলতে থাকবে। আবার 1/4-এও আমাকে একবার উঠবে, তারপরে আর কোনো উঠবে না। তো এটা এই যে হাইটটা হলো লাস্ট হাইট, সেটা কত? এটা হয়ে গেল 1। বুঝতে পারলে? ছবিটা ক্লিয়ার হয়েছে সবার? ছবিটা কি সবার ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা এইভাবে কিন্তু ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলগুলো দেখতে পাচ্ছি, একটা স্টেপ ফাংশন যার যে পয়েন্টগুলোতে জাম্প আছে, মানে যে পয়েন্টগুলোতে ডিসকন্টিনিউটি আছে, সেই পয়েন্টগুলোতেই অ্যাকচুয়ালি আমার প্রবাবিলিটি আছে, বাদ বাকি জায়গায় 0, ঠিক আছে? তো এই পয়েন্টগুলোকে বেসিক্যালি মাস পয়েন্টও বলা যেতে পারে, যে এই পয়েন্টগুলোতে মাস আছে, ওকে? আচ্ছা, এই ছবি থেকে এফের একটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে এফ ইজ ইনক্রিজিং, এফটা ইনক্রিজ করছে না, ডিক্রিজ তো করছে না কখনোই, এফটা ইনক্রিজ করছে। 1 নম্বর পয়েন্ট হলো এইটা। 2 নম্বর পয়েন্ট হলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যে এফ ইজ রাইট কন্টিনিউয়াস, রাইট কন্টিনিউয়াস। এই কথার অর্থটা কি? এই কথার অর্থ হলো যে লিমিট, ধরো কোনো একটা, যে কোনো একটা পয়েন্ট তুমি এ নাও, তাহলে এক্স টেন্স টু এ ফ্রম দ্য রাইট হ্যান্ড সাইড, এফ অফ এক্সের লিমিট এফ অফ এই হবে, যে কোনো এর জন্য এটা সত্যি, ঠিক আছে? মানে রাইট হ্যান্ড লিমিটটা এফ এর সঙ্গে ম্যাচ করে যাবে, কিন্তু লেফট হ্যান্ড লিমিট ম্যাচ করছে নাও করতে পারে। যেমন যদি আমরা এই ছবি থেকে তোমরা আমাকে বলো যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস এফ অফ 3, এফ অফ এক্স, এই লিমিটের ভ্যালু কত? এই ছবি দেখে বলো তো, লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস এফ এক্স কত হবে? ছবি দেখে কি মনে হচ্ছে? একটু ভেবে চিন্তে উত্তর করো, পেরে যাবে। এটা একটা বলো, আর আমাকে বলো এফ অফ 3-র ভ্যালু কত? হ্যাঁ, যাদের কোনো কনফিউশন হবে হ্যান্ড রেজ করতে পারো, ঠিক আছে? হ্যাঁ নন্দন, বলো, কিছু বলবে? নন্দন কিছু বলবে? দেবদাস, এটা তুমি কার ভ্যালু বলছো?
লিমিটের ভ্যালুটা না এফ অফ থ্রির ভ্যালুটা? লিমিটের ভ্যালুটা। লিমিটের ভ্যালুটা কত বলছো? 4/6। আচ্ছা, এইটা তুমি বলছো 4/6। আচ্ছা, আর এটা কত হবে? এফ অফ থ্রির ভ্যালু কত হবে? এফ অফ থ্রি কত হবে? এফ অফ থ্রি হবে 5/6, কারণ এফ অফ থ্রি মানে প্রবাবিলিটি। দেখো, আমরা যদি দেখি এফ অফ থ্রি বলতে আমরা বুঝি প্রবাবিলিটি অফ এক্স লেস দেন ইকুয়ালস টু থ্রি। তাহলে থ্রি পর্যন্ত কত প্রবাবিলিটি? তাহলে নিশ্চয়ই দেখো থ্রির আগে কারা কারা আছে, থ্রি ইনক্লুডিং থ্রি, তার মানে কি -1, 0, 1, 2, 3, এই 5টা পয়েন্টের টোটাল প্রবাবিলিটি। এবার প্রত্যেকটা পয়েন্ট 1/6 করে, তাহলে আমার প্রবাবিলিটি কত হলো? 5/6 হলো। বুঝতে পেরেছ? সবগুলো প্রবাবিলিটি 3 অবধি অ্যাড হয়ে গেল। আর এই যখন আমরা লিমিটটা নিচ্ছি, জাস্ট 3-এর আগে, এক্সের ভ্যালু 3-এর আগে পর্যন্ত ভ্যালুগুলো আমরা দেখছি, তার ভ্যালুগুলো কত। এবার দেখো 3-এর আগে পর্যন্ত ভ্যালুগুলো কিন্তু 4, মানে তার 3-এর আগে 4টা ভ্যালু ছিল, যেখানে যেখানে প্রবাবিলিটি ছিল -1, 0, 1 আর 2। হ্যাঁ, কিন্তু 3-এ রিচ করেনি, জাস্ট 3-এর আগে পর্যন্ত। তার মানে কত? 4/6 থাকছে সবসময়। 3-এর আগে 4/6 থাকছে, 3-এ গিয়ে এক্স্যাক্টলি 3 পয়েন্টে ভ্যালুটা 5/6 হচ্ছে, মানে 3 পয়েন্টে জাম্প আমরা দেখতে পাচ্ছি। সো এই ভ্যালুটা কি হলো? ইকুয়াল হলো না। কিন্তু রাইট দিক থেকে, ডান দিক থেকে দেখলে এই সমস্যাটা হচ্ছে না। সেই জন্য এফটাকে কি বলা হচ্ছে? এফটা হচ্ছে রাইট কন্টিনিউয়াস। তাহলে কোন কোন পয়েন্টে আমরা কন্টিনিউয়াস দেখতে পাচ্ছি? এই মাস পয়েন্টগুলো বাদ দিয়ে বাকি সমস্ত পয়েন্টে কিন্তু ফাংশনটা কন্টিনিউয়াস থাকছে, দুদিক দিয়ে কন্টিনিউয়াস থাকছে। আর কোথায় কোথায় ডিসকন্টিনিউটি আছে? শুধুমাত্র মাস পয়েন্টগুলোতে ডিসকন্টিনিউটি আছে, তাও আবার শুধুমাত্র লেফট সাইড দিয়ে ডিসকন্টিনিউটি আছে, রাইট সাইডে কোনো ডিসকন্টিনিউটি নেই। বোঝা গেল? এটা হচ্ছে একটা যে কোনো র্যান্ডম ডিস্ট্রিবিউশন ফাংশনের তোমার বৈশিষ্ট্য। এবার যদি আমাদের ডিস্ট্রিবিউশন ফাংশনটা র্যান্ডম ভেরিয়েবলটা কন্টিনিউয়াস হয়, তাহলে কিন্তু কোনো পয়েন্টেই আমরা ডিসকন্টিনিউটি পাবো না, তো ফাংশনটা তখন পুরোপুরি কন্টিনিউয়াস হয়ে যাবে। কে কন্টিনিউয়াস হবে? ক্যাপিটাল এফ, স্মল এফটা কিন্তু নয়। ঠিক আছে? সো আমরা মাথায় রাখবো যে আমাদের কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে ক্যাপিটাল এফ ইজ কন্টিনিউয়াস, স্মল এফ মে নট বি কন্টিনিউয়াস, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? সো ক্যাপিটাল এফ হ্যাজ টু বি কন্টিনিউয়াস। তাহলে এই জায়গাটা বুঝতে পেরেছো যে এফটা হচ্ছে স্টেপ ফাংশন হচ্ছে কিভাবে হচ্ছে, আর প্রত্যেকটা এফ হচ্ছে রাইট কন্টিনিউয়াস। ঠিক আছে? আর কোনো একটা পার্টিকুলার পয়েন্টে আমরা প্রবাবিলিটি এক্স ইকুয়ালস টু এ, এটা ডিফাইন করতে পারছি এফ অফ এ মাইনাস। কন্টিনিউয়াস হলে কেন ওই পার্টিকুলার পয়েন্টটা 0 হচ্ছে প্রবাবিলিটিটা? কন্টিনিউয়াস যখন হচ্ছে, এফটা যখন কন্টিনিউয়াস হচ্ছে, হ্যাঁ, তো প্রবাবিলিটি ওখানে কিছু আছে? তুমি দেখো, এই ছবি থেকে দেখো, ধরো তুমি এখানে 3.5 নিচ্ছ, এখানে কোনো জাম্প তো নেই, 3.5-এ কোনো জাম্প তো নেই, তার মানে আগে যা ছিল পরেও তাই আছে। সো কোনো ইনক্রিমেন্ট তো নেই, মানে নতুন কিছু অ্যাড হলো প্রবাবিলিটি? যেটা ছিল ওটাই রয়ে গেলে? হ্যাঁ, ওটাই তো রয়ে গেল না। এখানে এফ অফ থ্রিটা কি? এটা হচ্ছে যে তুমি জাস্ট প্রবাবিলিটিগুলো অ্যাড করতে 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 যাচ্ছ। তো এফের ভ্যালু যদি, ক্যাপিটাল এফের ভ্যালু যদি চেঞ্জ না হয়, তার মানে নতুন কিছু তুমি অ্যাড করছো না, তার মানে নতুন প্রবাবিলিটি অ্যাড হচ্ছে না, তার মানে শুধু 0 অ্যাড হচ্ছে। যেটা অ্যাড হচ্ছে সেটাই হচ্ছে ওই পয়েন্টের প্রবাবিলিটি। আমি যদি বলি 4 পয়েন্টের প্রবাবিলিটি কত, এই ডিফারেন্সটা হচ্ছে এইখান থেকে এইটুকু গ্যাপটাই হচ্ছে 4 পয়েন্টের প্রবাবিলিটি। এই পুরো হাইটটা নয়, পুরো হাইটটা হচ্ছে ক্যাপিটাল এফের ভ্যালু, আর এই পয়েন্টের প্রবাবিলিটি হচ্ছে এই জাম্পটুকু, কতটুকু জাম্প হয়েছে সেটাই হচ্ছে ওই পয়েন্টের প্রবাবিলিটি। ঠিক আছে?
ওকে। হ্যাঁ, তো এই যে জাম্পটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে P(4), মানে 4 পয়েন্টে যে প্রবাবিলিটিটা হয়েছে সেইটুকু জাম্পটা। তাহলে যে পয়েন্টে কন্টিনিউয়াস আছে সেখানে কোনো জাম্প নেই, সেখানে কোনো প্রবাবিলিটিও নেই। ওকে, সো এই জিনিসটা আমরা পেলাম। তাহলে কোনো একটা পয়েন্টে, পার্টিকুলার পয়েন্টে আমরা যদি প্রবাবিলিটি ডিফাইন করি, সেটা f(a), মানে ওই পয়েন্টে f(a) হবে, মানে দিস ইজ প্রবাবিলিটি অফ x লেস দ্যান ইকুয়ালস টু a, মানে আপ টু a পর্যন্ত ইনক্লুডিং a, আর এটাকে ছাড়া। তাহলে এটাকে যদি আমি বাদ দিয়ে দিই সেটা কী হয়ে যাবে, x লেস দ্যান a। এই লেস দ্যান এটাকে আমরা লিখতে পারছি এই জিনিসটা, যে এটাকে লিমিটের আকারে লিখতে পারছি, লিমিট অ্যাজ এক্স টেন্স টু এ মাইনাস এফ(x). হ্যাঁ, সো এই জিনিসটা আমরা এখানে পাচ্ছি। সো এই ছবি দেখলে তুমি এটা বুঝতে পারবে যে উফ, দাঁড়াও। তো এখানে আমরা কি দেখছি, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু এ, সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স লেস দ্যান ইকুয়ালস টু এ, মানে আপ টু এ পর্যন্ত। সেখান থেকে এর আগেরগুলো বাদ দিয়ে দেবো, তার মানে কি বাদ দেবো, এক্স লেস দ্যান এ বাদ দিয়ে দেবো। আর এই জিনিসটাকেই বলা হচ্ছে প্রবাবিলিটি f(a), আর এই জিনিসটা আগের জিনিস পর্যন্ত, মানে এটা বাদ দিয়ে, তাহলে এটা হবে লিমিট f(x), যেখানে x টেন্স টু a মাইনাস, মানে এর বাঁ দিক থেকে লিমিটটা নিচ্ছি, সেটাকেই আমরা সিম্বলিক্যালি কী লিখি, f(a মাইনাস 0), এটা হয়ে যাচ্ছে f(a মাইনাস f(a মাইনাস 0). বোঝা গেল? তো এইটা হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে এইভাবে প্রবাবিলিটি বের করা হয়। এবার যেখানে যেখানে জাম্প, মানে লেফট ডিসকন্টিনিউটি আছে, সেখানেই আমরা এই দুটো ভ্যালু আলাদা পাবো, তার মানে এই প্রবাবিলিটি কিছু একটা পাবো। ঠিক আছে? আর যেখানে যেখানে কন্টিনিউয়াস আছে দুটোই ভ্যালু ইকুয়াল হয়ে যাবে, সেক্ষেত্রে প্রবাবিলিটি 0 পাবো। বোঝা গেল? বলো, কারো কোনো ডাউট আছে কিনা বলো। ক্লিয়ার? বাকি নন্দন ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এবার আমরা দেখছি তাহলে যে পিডিএফের কী কী প্রপার্টি, সিডিএফের কী কী প্রপার্টি। একটা হচ্ছে যে আমি যদি মাইনাস ইনফিনিটির দিকে লিমিটটা নিই, সেই লিমিটটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এই যে ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লিমিটিং সেন্সে f অফ মাইনাস ইনফিনিটি 0 হচ্ছে। f ইজ মোনোটোন ইনক্রিজিং অ্যান্ড রাইট কন্টিনিউয়াস, আর f অফ ইনফিনিটিতে ভ্যালুটা কী হচ্ছে, 1 হচ্ছে, মানে লিমিট অ্যাজ এক্সটেন্স টু ইনফিনিটি, সেই লিমিটটা কত হবে, 1 হবে। সেটা আমরা এখানেও দেখতে পাচ্ছি, এই হাইটটা যেহেতু 1, মানে 4-এর পর থেকে সবসময় এটা 1ই থাকছে, আর -1-এর আগে পর্যন্ত সব কিছু 0ই থাকছে। ঠিক আছে? ওকে, তো এই জিনিসগুলো গেল। আচ্ছা, এবার কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা তাহলে কন্টিনিউয়াসের ক্ষেত্রে কে কন্টিনিউয়াস, ক্যাপিটাল এফটা কন্টিনিউয়াস। ঠিক আছে? সো ক্যাপিটাল এফটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে আমরা বলছি এক্সটাকে বলছি কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। তখন এফএক্সটাকে লেখা যাচ্ছে অ্যাজ এ ইন্টিগ্রেশন করে -∞ টু x f(x) dx। এবার দেখো, আমরা রিয়েল অ্যানালিসিসে কী কী পড়েছি। রিয়েল অ্যানালিসিসে আমরা জানি যে আমাদের এফএক্সটা যদি ইন্টিগ্রেবল ফাংশন হয়, রিমান ইন্টিগ্রেবল যদি হয়, তাহলে ক্যাপিটাল এফটা কী হয়, ওটা কন্টিনিউয়াস ফাংশন হয়, তাই না? এটা আমরা পড়েছি। এবং স্মল এফটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে ক্যাপিটাল এফটা ডিফারেন্সিয়েবল হয়ে যাবে। ঠিক আছে? তাহলে স্মল এফটা যদি ইন্টিগ্রেবল শুধু থাকে তাহলে ক্যাপিটাল এফটা কন্টিনিউয়াস হয়, আর স্মল এফটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে ক্যাপিটাল এফটা ডিফারেন্সিয়েবল হয়ে যাবে। ঠিক আছে? আর যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে ক্যাপিটাল এফটাকে ডিফারেন্সিয়েট করে আমরা স্মল এফএক্সের ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে? কিন্তু সবসময়
তাহলে আমরা এটা বুঝলাম যে সবসময় স্মল এফটা কন্টিনিউয়াস নাও হতে পারে, ওটা একটা তোমার এও হতে পারে, কি বলে ক্যাপিটাল এফটা কন্টিনিউয়াস হবে, স্মল এফটা কন্টিনিউয়াস না হলেও চলবে। তো একটা এক্সাম্পল হিসাবে আমরা দেখতে পারি, মানে একটা আমরা নিজের মতো করে সাজিয়ে একটা এক্সাম্পল বানাতে পারি। তাহলে দেখো এখানে আমরা যদি একটা এক্সাম্পল ক্যাপিটাল এফ এর প্রপার্টিগুলো মেনটেন করে আমরা একটা, তো ক্যাপিটাল এফ ধরো আমরা এইভাবে ডিফাইন করতে পারি। আচ্ছা ছবি দিয়ে আগে আঁকি। তো এটা কি হবে যে ইনক্রিজিং হতে হবে, কন্টিনিউয়াস হবে, কিন্তু সমস্ত পয়েন্ট ডিফারেন্সিয়েবল হবে না। তো আমরা ধরো এইরকম একটা নিতে পারি যে ধরো এই অবধি জিরোই ছিল, হ্যাঁ এই অবধি জিরোই ছিল, এই পয়েন্টে ধরো তুমি নিয়ে নিচ্ছ জিরো, লেটসে জিরো, ঠিক আছে, আর এই অবধি ফাংশনটা ইনক্রিজ করছে, এটা ধরো ওয়ান, এই পয়েন্টটা ওয়ান, আর এখানে আমার এরকম হলো, ঠিক আছে। এইটা হচ্ছে আমার ক্যাপিটাল এফ এক্স, এটা হচ্ছে ক্যাপিটাল এফ এক্স। তাহলে এটা দেখতে পাচ্ছি ইনক্রিজিং করছে, কন্টিনিউয়াসও হচ্ছে। তাহলে দেখো এই যে ক্যাপিটাল এফ, তাহলে ক্যাপিটাল এফটাকে আমরা কিভাবে লিখতে পারছি? সো ক্যাপিটাল এফ এক্স ইজ ইকুয়ালস টু জিরো থাকছে যদি এক্সটা লেস দেন ইকুয়ালস টু জিরো হয়, তো জিরোর বাঁ দিকে সবসময় জিরো থাকছে, ওকে। আর জিরো থেকে ওয়ানের মধ্যে এটা এক্স হয়ে যাচ্ছে, কী হয়ে যাচ্ছে এক্স, যখন এক্সটা জিরো থেকে ওয়ানের মধ্যে থাকছে, আর বাকি জায়গায় ওয়ানই থাকছে। সো এক্সটা যখন একের থেকে বড় হচ্ছে তখন ওয়ান থাকছে। তো এইটা আমরা দেখতে পাচ্ছি একটা কন্টিনিউয়াস ফাংশন, তাই না? কিন্তু এইটা কোথায় কোথায় ডিফারেন্সিয়েবল নয়, দেখো এখানে কর্নার পয়েন্ট আছে, তার মানে জিরো আর ওয়ান পয়েন্টে। সো এফ ইজ নট ডিফারেন্সিয়েবল at x equals to 0 and 1, এই দুটো পয়েন্টে কিন্তু ফাংশনটা ডিফারেন্সিয়েবল নয়, বাকি সমস্ত জায়গায় ডিফারেন্সিয়েট করা যাচ্ছে। তাহলে এফ অফ এক্স আমরা কি পাচ্ছি? তাহলে এফ অফ এক্সটা যেখানে যেখানে ডিফারেন্সিয়েবল এগুলোতে জিরো হচ্ছে, তাই না? সো এটা জিরোই থাকছে, এদিকেও জিরো এদিকেও জিরো, আর জিরো থেকে ওয়ানের মধ্যে ওটা ওয়ান হচ্ছে, ডিফারেন্সিয়েট করলে ওয়ান থাকছে। যদি এক্সটা জিরো থেকে বড়, এই জিরো থেকে ওয়ানের মধ্যে ওয়ান থাকছে, বাদ বাকি জায়গায় জিরো থাকছে, আদারওয়াইজ জিরো হচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে দুটো পয়েন্ট আমরা পাচ্ছি জিরো আর ওয়ান, এই দুটো পয়েন্টে কিন্তু এফটা ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। তাহলে অবভিয়াসলি আমরা যদি এখানে স্মল এফটাকে লিখি, স্মল এফটা কীরকম দেখতে হচ্ছে? সো স্মল এফটা দেখো এরকম হচ্ছে, হ্যাঁ এটা জিরো আর ওয়ান। আচ্ছা রেড কালারে করলে আরও ভালো বোঝা যাবে। দেখো বুঝতে পারলে কিনা? তাহলে দেখতে পাচ্ছ এটা জিরো আর ওয়ান পয়েন্টে কিন্তু ডিসকন্টিনিউয়াস, ওকে। সো আমাদের কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে স্মল এফটা যে কন্টিনিউয়াস হতেই হবে তার কোনো গ্যারেন্টি নেই, বোঝা গেল? বোঝা গেল? তো এই প্রশ্নটা কিন্তু যদি আসে, হ্যাঁ, যে ফর এ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল হোয়াট আর দ্য ফলোয়িং আর ট্রু, ওখানে তোমার দিয়ে দিল যে ক্যাপিটাল এফ ইজ কন্টিনিউয়াস, স্মল এফ ইজ কন্টিনিউয়াস, স্মল এফ মে নট বি কন্টিনিউয়াস, ক্যাপিটাল এফ মে নট বি কন্টিনিউয়াস, তখন তোমার কি হবে অ্যান্সার? সি হয়ে যাবে, যে স্মল এফ মে নট বি কন্টিনিউয়াস, ঠিক আছে। তো এইটা মাথায় রাখবে, এই জিনিসটা যেন ভুল না করো। তো আমরা এটা বুঝে গেলাম।
আর যেখানে যেখানে কন্টিনিউয়াস হবে, এই এফটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে ক্যাপিটাল এফটা ডিফারেন্সিয়েট করা যাবে, ঠিক আছে? সো এই জিনিসটা মাথায় রাখবে। আর এইখানে আরেকটু বলে রাখি যে এই যে 0 আর 1 পয়েন্টে, 0 আর 1 পয়েন্টে তুমি অন্য কিছু ভ্যালু দিতে পারো। ধরো 0 পয়েন্টে আমি ভ্যালু দিয়ে দিলাম 5, আর 1 পয়েন্টে ভ্যালু দিয়ে দিলাম 10, তাতেও কিছু হবে না, কারণ এই এফের ভ্যালু দুটো পয়েন্টে ম্যাটারই করবে না, সে তুমি যা খুশি দাও। আলটিমেটলি আমার এফটা, ক্যাপিটাল এফটাকে চেঞ্জ করা যাবে না। ক্যাপিটাল এফটা কন্টিনিউয়াস ফাংশন, কোনো পয়েন্টে তুমি চেঞ্জ করতে পারো না, বাট স্মল এফটাকে আমি চেঞ্জ করতে পারি, এটা মাথায় রাখবে। সো স্মল এফ ইজ নট ইউনিক, whether capital F is unique for a given random variable, capital F is unique but small f is may not be unique. ওকে, সো এটা হয়ে গেল। বলো এত দূর কারো কোনো ডাউট আছে? এত দূর অবধি কারো কোনো ডাউট? নেই আশা করি। এবার তাহলে দেখো, এই যে আমরা র্যান্ডম ভেরিয়েবলটা নিলাম, এটা বেসিক্যালি একটা ইউনিফর্ম র্যান্ডম ভেরিয়েবলের এক্সাম্পল, ইউনিফর্ম যেটা কিনা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল হয়। তো আমরা দেখব ইউনিফর্ম র্যান্ডম ভেরিয়েবল বা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, সেটা একটা কন্টিনিউয়াসের এক্সাম্পল। সো এবার এতক্ষণ আমরা তোমার কি বলে কিছু কিছু কন্টিনিউয়াসের এক্সাম্পল দিলাম আর ডিসক্রিটের ক্ষেত্রে দিলাম। তো এবার আমরা কন্টিনিউয়াসের এক্সাম্পল দেবো। তো কন্টিনিউয়াসের ক্ষেত্রে কী কী দিচ্ছি? কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা কয়েকটা দেবো, যেমন ইউনিফর্ম, তারপর হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন, তারপর হচ্ছে গামা ডিস্ট্রিবিউশন আছে, হ্যাঁ, এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন আছে, বিটা ডিস্ট্রিবিউশন আছে। বিটার আবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে বিটা 1, বিটা 2। তো আমরা এই ডিস্ট্রিবিউশনগুলো আজকে বলবো তোমাদের, ঠিক আছে? ওকে, সো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। সো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন মাথায় রাখবে যে এটা সবসময় একটা ইন্টারভ্যালে ভ্যালু নেবে। সেই ইন্টারভ্যালটা ক্লোজডও হতে পারে, আবার ওপেনও হতে পারে, কারণ এন্ড পয়েন্টে ভ্যালু ম্যাটার করবে না কন্টিনিউয়াসের ক্ষেত্রে। সো এ আর বিকে তুমি রাখতেও পারো, আবার নাও রাখতে পারো। ওকে, ওকে, তো আমরা এফএক্সটা পাচ্ছি কি? এফএক্সটা কনস্ট্যান্ট থাকবে, যেমন এখানে আমরা একটা দেখতে পেলাম এফএক্সটা কি হচ্ছে, কনস্ট্যান্ট আছে, একটা ওই রেঞ্জের মধ্যে কনস্ট্যান্ট থাকছে। সো এখানে এফএক্সটা কনস্ট্যান্ট থাকবে, এবং কনস্ট্যান্টের ভ্যালু কী রাখা উচিত যাতে করে টোটাল ইন্টিগ্রেশনটা 1 আসা উচিত। তার মানে এই যে এরিয়াটা আমরা পাবো সেই এরিয়াটা যেন 1 হয়, তাহলে এই এরিয়াটা যেন 1 হয়। এই যে এরিয়াটা আমরা এখানে পাবো, এই এরিয়াটা, সেই এরিয়া হ্যাজ টু বি 1, কারণ এই এরিয়াটাই হচ্ছে আমার টোটাল প্রবাবিলিটি, ঠিক আছে? তো এটা যদি আমি ধরো এই পয়েন্টে যদি আমি এ নিই, এটা যদি বি নিই, তাহলে এই এরিয়াটাকে যদি আমি 1 নিতে চাই, তাহলে এই হাইটটা কত হবে? তাহলে এফের ভ্যালুটা তুমি এই হাইটটা হবে, তাহলে এইটুকু ডিস্টেন্স কত হলো? দেখো এইটা বি পয়েন্ট, এটা এ পয়েন্ট, তাহলে এই গ্যাপটা কত? এইটুকু গ্যাপ কত? তাহলে এর লেংথ কত? লেংথ বলো, আর তাহলে হাইট কত হওয়া উচিত যাতে এরিয়াটা 1 হয় বলো? তাহলে লেংথ হচ্ছে বি মাইনাস এ, লেংথ হচ্ছে বি মাইনাস এ। তাহলে হাইটকে আমি কত নেব যাতে গুণ করলে 1 হয়, তাই না? তাহলে 1/b মাইনাস এ হতে হবে, তবেই তো গিয়ে প্রবাবিলিটি 1 আসবে, টোটাল প্রবাবিলিটি 1 আসবে, ঠিক আছে? সেই জন্য এফএক্সের ভ্যালুটা কনস্ট্যান্ট ভ্যালু নিচ্ছে 1/b মাইনাস এ, ঠিক আছে? এই জন্য যেহেতু এটা কনস্ট্যান্ট থাকছে, চেঞ্জ হচ্ছে না, সেই জন্য এটাকে বলা হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন মানে সব জায়গাতে ইকুয়াল প্রবাবিলিটি তো আমি পাবো, মানে সমান ইন্টারভ্যালে সমান প্রবাবিলিটি পাবো। তাহলে এটা তুমি এরিয়া দিয়েও দেখতে পারো, যে আমি যদি বলি যে এখানে যদি একটা ইন্টারভ্যাল নিই, সমান ইন্টারভ্যাল, এখানেও যদি আমি সেম লেংথের ইন্টারভ্যাল নিই, দুটোর ক্ষেত্রে একই প্রবাবিলিটি পাবো, কারণ হাইট যেহেতু ইকুয়াল, প্রবাবিলিটিও ইকুয়াল থাকবে। সো সেম লেংথের ইন্টারভ্যালে সেম প্রবাবিলিটি পাবো, সেই জন্য এটা ইউনিফর্ম বলা হচ্ছে, ঠিক আছে? এটা ইউনিফর্ম বলা হচ্ছে। ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম
যে আমার ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এফএক্সটা কী থাকে, ওই রেঞ্জের মধ্যে কনস্ট্যান্ট ভ্যালুটা থাকে আর বাদ বাকি জায়গায় জিরো থাকে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু এফএক্সটা কিন্তু কন্টিনিউয়াস নয়, মাথায় রাখবে। সো নোট দ্যাট এফ ইজ নট কন্টিনিউয়াস। তাহলে দুটো পয়েন্টে এ আর বি পয়েন্টে কন্টিনিউয়াস নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইফ এক্স ফলোজ ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন এ টু বি, তাহলে প্রবাবিলিটি অফ এক্স, যেটা এ থেকে এক্সের মধ্যে থাকার প্রবাবিলিটি কত হচ্ছে, তাহলে এ থেকে এক্সের মধ্যে প্রবাবিলিটি হচ্ছে, ইন্টিগ্রেশন করে আমরা পাই এ টু এক্স এফ এক্স ডিএক্স, এফের ভ্যালু এফ এক্সের ভ্যালু কনস্ট্যান্ট 1/b মাইনাস এ, সেটা বেরিয়ে গেল, তাহলে ডিএক্সের ইন্টিগ্রেশন করলে এক্স মাইনাস এ হয়ে যাচ্ছে। সো এক্স মাইনাস এ বাই বি মাইনাস এ হচ্ছে। ঠিক আছে, এবং এটা তখনই হবে যদি এক্সের ভ্যালুটা এর থেকে বড় হয়। আর যদি এক্সের ভ্যালুটা এর থেকে ছোট হতো তাহলে আমরা কি করতাম, তখন এক্স থেকে এ হতো এবং সব জায়গাতে জিরো, যেহেতু স্মল এফের ভ্যালু তখন জিরো থাকতো, তাহলে ইন্টিগ্রেশনটাও জিরো আসতো, তখন প্রবাবিলিটিটা কী হতো, জিরো হতো। ওকে, আর এক্সটা যদি বি এর থেকে বড় হয় তাহলে বি এর থেকে বড় জন্য এটা বি মাইনাস এ বাই বি মাইনাস এ 1 হয়ে যেত, আর বাদ বাকি জায়গায় যেহেতু এফটা জিরো ছিল, তো মানে ভেঙে ভেঙে করতে হতো পার্টে পার্টে। বোঝা গেল? সো এক্সটা যদি এর থেকে বড় হয় তাহলে আমরা এইটা নেব, আর শুধু এ থেকে বি এর মধ্যে যদি থাকে তাহলে এইটা হবে, আর বাদ বাকি জায়গায় প্রবাবিলিটি জিরো হচ্ছে আর কি। বোঝা গেল? এই জায়গাটা আরেকবার বলুন না। আচ্ছা, দেখো এটাকে আমাকে ভেঙে লিখতে হবে, তাহলে ব্যাপারটা তুমি বুঝতে পারবে। ধরো আমি এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ, ধরো সি এর ভ্যালু যদি বি এর থেকে বড় হয়, সি এর ভ্যালু যদি বি এর থেকে বড় হয়, তাহলে প্রবাবিলিটি এ লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ইকুয়ালস টু সি। এটা আমি কিভাবে লিখতে পারি, দেখো এ টু সি এর মধ্যে, এ থেকে সি, তার মধ্যে আবার বি ঢুকে আছে, তার মধ্যে এফ এক্সের ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে না, এ থেকে বি অবধি কনস্ট্যান্ট থাকছে, তারপরে কিন্তু জিরো হয়ে যাচ্ছে। সো এই যে ভ্যালুটা আমরা এটাকে লিখবো এ টু সি এফ এক্স ডিএক্স, এটাকে আমরা তখন ব্রেক করে দেবো, এ টু বি একটা, এ টু বি এর মধ্যে এটা থাকছে 1/b মাইনাস এ ডিএক্স হয়ে যাচ্ছে, আর বি টু এ, বি টু সি, বি টু সি এর মধ্যে ভ্যালুটা কিন্তু জিরো থাকছে, এফ এর ভ্যালু, তখন এটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে এটা আলটিমেটলি আমরা কী পেলাম, 1 পেয়ে গেলাম, এইটার জন্য 1 আর এইটুকুটার জন্য 0। বুঝতে পেরেছ? সিমিলারলি যদি এক্সের ভ্যালু এর থেকে ছোট হয়, এক্সের ভ্যালু যদি এর থেকে ছোট হতো, তাহলে প্রবাবিলিটি এক্স লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ইকুয়ালস টু এ আসতো, তখন এই ইন্টিগ্রেশনটা এ থেকে এক্স অবধি, এই এক্স থেকে এ অবধি যেত। এবার এক্স থেকে এর মধ্যে এফ এর ভ্যালুটা জিরো থাকতো, সেই জন্য প্রবাবিলিটিটাও জিরো হতো। বুঝতে পারলাম? ঠিক আছে, কে জিজ্ঞেস করলে? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন কত, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন সিডিএফ, সরি কী যেন বলছি, সিডিএফ অফ দ্য ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন কি, তা সিডিএফ হচ্ছে এফ অফ এক্স, যেটা আমরা অলরেডি এক্সপ্লেন করলাম, এই জিনিসটাই অ্যাকচুয়ালি হচ্ছে। সো প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স লেস দ্যান ইকুয়ালস টু এক্স, মানে মাইনাস ইনফিনিটি থেকে আপ টু এক্স অবধি। এবার এক্সের ভ্যালুটা যদি এর থেকে ছোট হয়, এক্সের ভ্যালুটা যদি এর থেকে ছোট হয় তাহলে এটা কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আর যদি এক্সের ভ্যালুটা এর থেকে যদি বড় হয় তখন এটা হয়ে যাবে, মানে আপ টু বি অবধি, হ্যাঁ, এটা আপ টু বি অবধি। এবার বি এর পর থেকে ভ্যালুটা 1 হয়ে যাবে। না, এটা অ্যাকচুয়ালি আমি এখানে একটু ভুল লিখেছি, সো এটাকে এইরকম করতে হতো, এফ এক্স সমান সমান এরকম আসবে, জিরো যদি এক্সের ভ্যালু লেস দ্যান এ আসে, আর এটা হচ্ছে এক্স মাইনাস এ বাই বি মাইনাস এ যদি এক্সের ভ্যালুটা এ থেকে বি অবধি থাকে, আর 1 হয়ে যাবে যদি এক্সের ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়ালস টু বি হয়ে যাবে। ঠিক আছে, এটা একটু চেঞ্জ করতে হবে এখানে। ঠিক আছে, তো এক্সের যেটা আমি দেখলাম, এই যে এই রকম দেখতে হবে ফাংশনটা, ক্যাপিটাল এফ এর এইরকম দেখতে হবে। ঠিক আছে, মানে ওখানে একটা স্ট্রেট লাইন ফর্ম করবে মাঝখানে, এ টু বি এর মধ্যে একটা স্ট্রেট লাইন ফর্ম করবে।
0 থেকে 1 অবধি, হাইটটা 1 হবে, আর বি এর পর থেকে সবসময় 1ই থাকবে, আর চেঞ্জ হবে না। সো এইটা হচ্ছে আমার ক্যাপিটাল এফ। ওকে, এবার আসছি আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন। সো এক্স ফলোজ নর্মাল মিউ সিগমা, যেখানে মিউটাকে বলা হচ্ছে তার এক্সপেকটেশন, আর সিগমাটাকে বলা হয় তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, তো এই জিনিসটা আমরা পরে, মিন কী জিনিস, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কী জিনিস, এগুলো আমরা পরে পড়বো, স্ট্যাটিস্টিক্সের পার্ট, সেগুলো আমরা পরে পড়বো। তো আমরা শুধু জাস্ট দেখছি যে এর পিডিএফটা কীরকম হয়। পিডিএফটা হয়, এই ডেফিনেশনটা মনে রাখবে, এটা একটা পার্টিকুলার এক্সাম্পল, 1/σ√2π ইন্টু e⁻⁻x মাইনাস মিউ তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 সিগমা স্কোয়ার। ঠিক আছে, যেখানে সিগমা হ্যাজ টু বি পজিটিভ, সিগমা হ্যাজ টু বি পজিটিভ, আর মিউ ক্যান বি পজিটিভ নেগেটিভ ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, বাট সিগমা হ্যাজ টু বি পজিটিভ, কারণ সিগমা যদি পজিটিভ না হতো তাহলে এই ভ্যালুটা নেগেটিভ হয়ে যেত, সেই জন্য সিগমাটাকে পজিটিভ নিতে হবে। আর এটা এক্সট্রা যে কোনো আরের যে কোনো রিয়েল নাম্বারের জন্য এটা চলবে। এই ফাংশানটাকে যদি তুমি প্লট করো, দেখতে একটা বেল, ঘন্টার মতন দেখতে হবে। ঠিক আছে, তো এইটাকে আমরা ধরো ছবি যদি আঁকি, দেখতে কীরকম হবে তোমরা ওটা বুঝতে পারবে। এটা নিশ্চয়ই তোমরা ছবিতে দেখেছো যে নর্মাল ডিস্ট্রিবিউশনের গ্রাফ কীরকম দেখতে হয়, এরকম দেখতে হয়, সিমেট্রিক হবে। হ্যাঁ, আর এইটা হচ্ছে মিন পয়েন্ট, সো এইখানে হচ্ছে মিউ এর ভ্যালুটা থাকবে, মিউ এর ডান দিকে বাঁ দিকে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে, এবং এটা একটা ঘন্টার মতন দেখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার নর্মাল ডিস্ট্রিবিউশন। পিডিএফ ফাংশনটা এরকমও দেখতে হবে, বুঝতে পেরেছ? এটাকে এরকম হবে দেখতে। দেখো এখানে যদি আমি মিউ এর জায়গায় যদি আমি এক্সের জায়গায় যদি মিউ বসাই, তাহলে কত ভ্যালু পাবো? এটা 1 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, তাহলে e⁻0 মানে 1 হয়ে যাবে, ভ্যালুটা পেয়ে যাবো, হাইটটা পেয়ে যাবো কত, মিউ এই 1/σ√2π, এটা হয়ে যাবে তোমার এই হাইটটা। তাহলে এই হাইটের এই হাইটটা কত, তাহলে এফ অফ মিউ কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে 1/σ√2π। ঠিক আছে, ইন কেস যদি তোমার এটা দরকার পড়ে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। গুড, এবং এটা সিমেট্রিক অ্যারাউন্ড মিউ, কারণ এখান থেকেও এটা ক্লিয়ার যে মিউ এর বাঁ দিকে যতটা যাবে আর ডান দিকে ততটা যাবে, হাইট একই থাকবে ভ্যালুটা, কারণ যেহেতু এখানে স্কোয়ার আছে, সো ওটা মিউ এর অ্যারাউন্ডে এটা সিমেট্রিক হচ্ছে, এটা ক্লিয়ার। আচ্ছা, মিউ এর ভ্যালু যদি 0 হয় আর সিগমার ভ্যালু যদি 1 হয়, তাহলে সেটাকে আমরা স্ট্যান্ডার্ড নর্মাল বলি, স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন বলি, এবং তখন তার পিডিএফটাকে ফাই দ্বারা ডিনোট করা হয়, স্মল ফাই, সেটা হচ্ছে 1/√2π e⁻⁻x²/2, এবং এর যে স্ট্যান্ডার্ড নর্মালের যেটা সিডিএফ থাকে সেটাকে ক্যাপিটাল ফাই দ্বারা ডিনোট করা হয়। এই ক্যাপিটাল ফাইয়ের ভ্যালুগুলো একটা টেবিলের আকারে, কিন্তু এটাকে এই ইন্টিগ্রেশনটা তুমি বের করতে পারবে না, ইন্টিগ্রেশনটা করা যায় না। ঠিক আছে, কিন্তু এই ইন্টিগ্রেশনের ভ্যালু কম্পিউটারের সাহায্যে বের করে একটা টেবিলের আকারে সাজিয়ে রাখা আছে, সেটা তুমি যে কোনো ইন্টারনেটে যদি তুমি সার্চ করো তাহলে এই টেবিলটা পেয়ে যাবে, সেই টেবিল থেকেই তুমি নর্মালের যে কোনো যাবতীয় প্রবাবিলিটিগুলো বের করতে পারবে অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে, তো এটা মাথায় রাখবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ধরো একটা এক্স হচ্ছে নর্মাল 2, 3 ফলো করে, নর্মাল 2, 3 ফলো করছে, তার মানে 2টা হচ্ছে তার মিউ আর সিগমাটা হচ্ছে 3। তাহলে এবার বলছে প্রবাবিলিটি এক্স 2 থেকে 3-এর মধ্যে থাকার প্রবাবিলিটি কত। ঠিক আছে, তাহলে এইটা বের করার জন্য আমাদেরকে কি করতে হয়,
ওটাকে স্ট্যান্ডার্ড নর্মালে কনভার্ট করে নিতে হয়। তো এটা মাথায় রাখবে যে এক্সটা যদি মিউ সিগমা ফলো করে তাহলে জেড ইকুয়ালস টু এক্স মাইনাস মিউ বাই সিগমা এইটা নর্মাল 0 1 ফলো করবে। ঠিক আছে, তাহলে এই নর্মাল 0 1 ফলো করলে এবার তার প্রবাবিলিটিগুলো আমরা ক্যাপিটাল এফ এর আকারে পেয়ে যাব, সেটা টেবিল থেকে বের করতে পারবো এবং আমরা ক্যালকুলেট করতে পারবো। সো প্রবাবিলিটি সাজ দ্যাট 2 লেস দ্যান এক্স লেস দ্যান 3 এটাকে লেখা যাবে, আমি যদি 2 বিয়োগ করি আর 3 দিয়ে ভাগ করি, তাহলে 2 বিয়োগ করলাম 3 দিয়ে ভাগ করলাম, এটা হয়ে গেল 0 লেস দ্যান 2 বিয়োগ করার পর এটা 1 হয়ে গেল, 3 দিয়ে ভাগ করলে 1/3 হয়ে গেল। সো 0 থেকে 1/3 এর মধ্যে কত, এবার এটা হয়ে গেল জেড, তাহলে দ্যাট ইজ প্রবাবিলিটি জেড 0 লেস দ্যান জেড লেস দ্যান 1/3। তার মানে এটা হয়ে গেল ক্যাপিটাল ফাই 1/3, তার আগে হচ্ছে ক্যাপিটাল ফাই 0। আর ক্যাপিটাল ফাইটা 0তে যেহেতু সিমেট্রিক আছে, তা 0-র বাঁ দিকে তোমার অর্ধেক প্রবাবিলিটি পাবে, তার মানে হাফ। ফাই 0-র ভ্যালু কত, হাফ। আর ফাই 1/3 কত, সেইটা টেবিল থেকে আমরা দেখেছি, আমি এটা চেক করে দেখেছি যে সেটা 0.6293 হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি। তাহলে এই দুটোকে এবার যদি আমরা ভ্যালুটা পুট করে দিই তাহলে আমরা এই ভ্যালুটা পাচ্ছি। সো প্রবাবিলিটি 2 থেকে 3-এর মধ্যে থাকার প্রবাবিলিটি হচ্ছে 0.1293 কাছাকাছি অ্যাপ্রক্সিমেটলি। বোঝা গেল? ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ডিটারমাইন দ্য ভ্যালু অফ দ্য কনস্ট্যান্ট সি সাজ দ্যাট এফ এক্স ইকুয়ালস টু সি এক্স ইন্টু 1 মাইনাস এক্স, যখন 0 থেকে 1-এর মধ্যে থাকছে আর বাদ বাকি জায়গায় 0 হচ্ছে। সো এটা যে একটা পসিবল পিডিএফ হবে তার জন্য সি এর ভ্যালু কত হবে। তো সি এর জন্য আমরা কি জানি যে পিডিএফ এর জন্য এই ইন্টিগ্রেশনটাকে 1 হতে হয়, মানে টোটাল প্রবাবিলিটি 1 হতে হয়। তো আমরা এখান থেকে পাচ্ছি যেহেতু আমার প্রবাবিলিটি 0 থেকে 1-এর মধ্যে আছে, সো এই ভ্যালুটা, ও তুমি অলরেডি ক্যালকুলেট করে ফেলেছো, বাহ। 0 থেকে 1 cx 1 মাইনাস এক্স ডিএক্স, দিস হ্যাজ টু বি 1। এটাকে এবার 1 করার জন্য আমার যা যা দরকার হয় সেটা করতে হবে। ঠিক আছে, সো দিস ইজ সি ইন্টু বিটা 1 1, সরি এটা 2 2 মাইনাস 1, সো এটা হচ্ছে 2 2 2, বিটা 2 2। সো বিটা দিয়ে তুমি এটা ক্যালকুলেট করতে পারো, নর্মালিও ক্যালকুলেট করতে পারো, ডাজন্ট ম্যাটার। সো b22 এর ভ্যালু কত, ওটাকে যদি গামা দিয়ে কনভার্ট করা হয় সেটা খুব সম্ভবত গামা 2 ডিভাইডেড বাই গামা 4, আই থিঙ্ক এটাই হবে। সো এগুলো সব 1 1 হয়ে যাচ্ছে, সো এটা 1 আর এটা হয়ে যাচ্ছে গামা 3, মানে 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টর মানে 6, তাহলে c বাই 6, তার মানে এটা যেহেতু 1 সো c হ্যাজ টু বি 1, এই 6, তাই তো? ঠিক করলাম তো? ঠিক আছে, এই যে এক্স ইন্টু 1 মাইনাস এক্স এটা তোমার বিটার ফর্মুলা থেকে পেয়ে যাচ্ছ। সো বিটা আর গামা এগুলো আমরা কিন্তু রিয়েল অ্যানালিসিসে কভার করে দিয়েছি অলরেডি, সো তোমরা এটা চেক করে নিতে পারো। সো লুক আপ গামা অ্যান্ড বিটা ফাংশন, কারণ এটা এখন তোমাদের হয়তো দরকার হতে পারে, কারণ গামা বিটা ডিস্ট্রিবিউশন আমরা পড়াবো, তো এই জিনিসটা তোমাদের প্রয়োজন হতে পারে। অলরেডি এটা আমরা কভার করে দিয়েছি। ঠিক আছে, সো গামা বিটার রিয়েল অ্যানালিসিসের চ্যাপ্টারে তোমরা এগুলো কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, তো এবার আমি লাস্ট ফিনিশিং গামা ডিস্ট্রিবিউশনের জন্য পিডিএফ কি হয় এইগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে, তো আমি জাস্ট লিখে দিয়েছি, তোমরা এগুলো প্লিজ একটু মুখস্থ করে নিও। ঠিক আছে, গামা বিটার জন্য 2টো আর এক্সপোনেনশিয়ালের জন্য 1টা। ঠিক আছে, এগুলো এখানে মুখস্থ ছাড়া আর কোনো উপায় নেই, এগুলো জাস্ট একটু মনে রাখতে হবে। মনে রাখাটা খুবই সহজ, কারণ গামার যে ফর্মুলাটা আছে সেখান থেকে তোমরা এটা পেয়ে যাও। সো গামার ফর্মুলা আমরা জানি যে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার ল্যামডা মাইনাস 1, এটা ডিএক্স। সো এটাকে যখন গামা এটা দিয়ে তাহলে 1 করার জন্য আমাকে কি করতে হবে, ডিভাইড করে দিতে হবে।
তাহলে এই যে ভ্যালুটা, এটা 0 টু ইনফিনিটিতে যেহেতু 1 হয়ে যাচ্ছে, এই ভেতরের জিনিসটাকে আমরা একটা ডেনসিটি ফাংশন হিসাবে নিতে পারি। সো সেটাই এখানে নেওয়া হয়েছে বেসিক্যালি। এই হচ্ছে ব্যাপার। সিমিলারলি বিটার ডেফিনেশনে 0 টু 1 বিটা এম এন সমান 0 টু 1 এক্স টু দি পাওয়ার m মাইনাস 1 1 মাইনাস এক্স n মাইনাস 1, যেখানে এম এন দুটোই পজিটিভ। তো এইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি বিটা ডিস্ট্রিবিউশনটা। বিটাটাকে আরেকভাবে এক্সপ্রেস করা যায়, সেটা হচ্ছে এই রকমভাবে। সো 0 টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার m মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার m প্লাস n, সেইটা দিয়ে করা যায়। তো এইটাও সেই জন্য এইটা দিয়ে টাইপ 2 ডিস্ট্রিবিউশন তোমরা পেয়ে যাচ্ছ। আর এক্সপোনেনশিয়ালের ই টু দি পাওয়ার মাইনাস এক্সের মাইনাস এক্স বাই ল্যামডার ইন্টিগ্রেশন যদি তুমি করো, সেটা সেটা ল্যামডা আসবে। তো ল্যামডাকে দিয়ে তুমি ডিভাইড করলে এটা ইন্টিগ্রেশনটা 1 চলে আসবে। এটাও এখান থেকে ফলো করে। সো তুমি এটা চেক করে দেখবে যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই ল্যামডা, যেখানে ল্যামডাটা পজিটিভ, এর ভ্যালুটা কত আসে? এর ভ্যালুটা ল্যামডা আসবে। ঠিক আছে, এর ভ্যালুটা কী আসবে? ল্যামডা আসবে। এটা চেক করে নিলেই আমাদের ব্যাপারটা বোঝা গেল। ওকে, তো এই জিনিসটা জাস্ট মনে রাখলেই হয়ে যাবে। তো এখান থেকে আমাদের গামা বিটা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করছে। তো এর পরের দিন আমরা তাহলে কি করব? পুরো ডিস্ট্রিবিউশনের উপরে অঙ্ক করব। ঠিক আছে, মোটামুটি যা কনসেপ্ট তোমাদের দেওয়া হয়ে গেল, এবার আমাদের অঙ্কগুলো করব এখান থেকে। চলো, গুড নাইট।